গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। যে লোক যত সফলই হোক না কেন, তাদের জীবনেও কোনো এক সময় হতাশা, ব্যর্থতা, হতোদ্যম ইত্যাদির অনুপ্রবেশ ঘটেছিল। কারণ এগুলো বাদ দিয়ে কখনো জীবনে সফলতা আসতে পারে না। তুমি যদি তোমার অন্তরের সত্তা সম্পর্কে সচেতন হয়ে ওঠো, তাহলে তুমি লক্ষ্য করতে পারবে যে সেখানে হতাশ হওয়ার মতো কিছু নেই। একবার হয়তো তুমি ব্যর্থ হয়ে পরাজয় বরণ করলে, কিন্তু পরক্ষণে এমন একটা লাফ দিতে পারো যে তুমি জয়যাত্রার শীর্ষে পৌঁছে যাবে। তোমাকে হয়তো দুর্গম পথ অতিক্রম করতে হতে পারে, কিন্তু তুমি সবসময় দেখতে পাবে যে তোমার ফিরে আসার পথ সুরক্ষিত ও মসৃণ। আমি 1990 সালে ম্যানুয়াল এল কুইসনের ব্যক্তিগত পরামর্শদাতা হয়েছিলাম। আমি যে তাকে শুধু নম্রভাবে উপদেশ দিতাম তা নয়, গুরুত্বপূর্ণ বিষয়েও তাকে পরামর্শ দিতাম। সায়েন্স অফ পার্সোনাল অ্যাচিভমেন্ট সম্পর্কে তাকে শিক্ষা দিতাম। ফিলিপাইন দ্বীপপুঞ্জের প্রথম রাষ্ট্রপতি ছিলেন সেনর কুইসন। 1910 সালে ফিলিপাইন স্বাধীনতা লাভ করেছিল। রাষ্ট্রপতি হওয়ার আগে কুইসনের মন সবসময় এই চিন্তায় আচ্ছন্ন ছিল যে কেমন করে তিনি তার দেশকে পরাধীনতা থেকে মুক্ত করতে পারবেন। দেশ স্বাধীন হওয়ার আগেই তিনি নিজেকে একটা স্বাধীন দেশের রাষ্ট্রপতি বলে মনে করতেন। আমি সবসময় তাকে একথা বলে আশ্বস্ত করতাম যে একদিন তার এই ইচ্ছা পূর্ণ হবেই। অবশ্য আমরা জানি এই ঘটনা রাতারাতি ঘটে যায় না। একটা নির্দিষ্ট লক্ষ্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য আমাদের মধ্যে অন্তর্নিহিত শক্তি রয়েছে, অথচ আমাদের মধ্যে খুব কম সংখ্যক লোকই সেই শক্তি সম্পর্কে সচেতন রয়েছে। কিভাবে এই শক্তিকে বাড়ানো ও জাগ্রত করা যায় সে বিষয়ে অধিকাংশ লোকেরই কোনো ধারণা নেই। সেনর কুইসনকে পরামর্শদানের সময় আমি তাকে বলে রেখেছিলাম যে তিনি একটা কথা ভাবার জন্য যেন প্রতিদিন কিছুটা সময় আলাদা ও নির্দিষ্ট করে রাখেন। সেই নিবিষ্ট মনে ও একাগ্র চিত্তে ভাবনাটি হলো তিনি একদিন অবশ্যই তার দেশবাসীকে পরাধীনতার হাত থেকে মুক্তি দেবেন। আমার নির্দেশ অনুযায়ী তিনি প্রত্যেক দিন একটা নির্দিষ্ট সময়ে এই কর্মটির পুনরাবৃত্তি করে যেতেন। আমি কোনো লোকের মতামত বা সমালোচনা গ্রাহ্য করব না। আমাকে লক্ষ্যভ্রষ্ট করে এমন কোনো প্রভাব আমার মনের মধ্যে প্রবেশ করতে দেব না। প্রতিদিন দৃঢ় চিত্তে দৃঢ় সংকল্পের সাথে একথা ভাবার ফলে তার মন যেমন দৃঢ়তা লাভ করেছিল, তেমনি তিনি পরবর্তী জীবনের যথেষ্ট তৎপরতার সাথে নানা রকম সমস্যার সমাধান করতে সক্ষম ও সফল হয়েছিলেন। 20 বছর 6 মাস বয়স থেকেই কুইসন দ্য সায়েন্স অফ পার্সোনাল অ্যাচিভমেন্ট অভ্যাস করতে শুরু করে দিয়েছিলেন। বলা বাহুল্য, এরই পরিণতি হিসেবে তিনি স্বাধীন ফিলিপাইন দ্বীপপুঞ্জের সফল ও স্বাধীন রাষ্ট্রপতি হয়েছিলেন। এই ঘটনাটা কি কাকতালীয়? এই কাকতালীয় ঘটনাগুলো আগে থেকে অনুমান করা যায় না। কুইসনের রাষ্ট্রপতি হওয়ার ঘটনাটা কাকতালীয় বলে আমার মনে হয় না, কেননা আমি প্রত্যক্ষ করেছি যে পার্সোনাল অ্যাচিভমেন্ট ব্যাপারটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম পরিস্থিতিতে অজস্র মানুষের উপর কাজ করে চলেছে, এবং এটাকে কোনোভাবেই কখনোই কাকতালীয় ঘটনা বলা চলে না। এই বিষয়ের নীতিটির উপর আবার এখন আলোচনা করছি। মাত্র একজন ব্যক্তি সম্পর্কেই আমি এই আলোচনা করব। তিনি বর্তমানে শিকাগো শহরে ব্যবসারত। পার্সোনাল অ্যাচিভমেন্ট অভ্যাস করে তিনি উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছেন। হাই স্কুলে পড়ার সময় থেকে ডাব্লিউ ক্লেমেন্ট স্টোন তার নিজের জীবনের লক্ষ্যটা খুঁজে নিয়েছিলেন। তার অন্তরের শক্তি তাকে সঠিক পথে নির্দেশ দিতে সাহায্য করেছিল। স্কুলে পাঠরত সময় থেকেই তিনি বীমার কাগজপত্র এমন দরে বিক্রয় করতে শুরু করে দেন যে তার শিক্ষকদের চেয়ে তার আয় বা লাভ হচ্ছিল। স্কুলে পাঠরত সময় থেকেই তিনি বীমার কাগজপত্র এমন দরে বিক্রয় করতে শুরু করে দেন যে তার শিক্ষকদের চেয়ে তার বেশি আয় বা লাভ হচ্ছিল। বর্তমানে তার সমস্ত সম্পত্তির হিসেব নিকেশ করে দেখা গেছে যে তার সম্পত্তির পরিমাণ 160 লক্ষ পাউন্ডেরও বেশি, এবং এটা ক্রমবর্ধমান। 1939 সালে তিনি দুর্ভাগ্যের সম্মুখীন হলেন। সেই সময় তিনি একটা এজেন্সির প্রতিনিধি ছিলেন।
ওই এজেন্সিটি একটি বড় কোম্পানির প্রতিনিধিত্ব করছিল। এই এজেন্সি বিশেষ দুর্ঘটনা ও স্বাস্থ্য সম্পর্কীয় একটি বিমা চালু করেছিল। একদিন মূল সংস্থাটি তাদের সুতা গুটিয়ে ফেলল এবং 6 সপ্তাহের নোটিশ দিয়ে তাদের চুক্তিসমূহ শেষ করে দিতে চাইল। মিস্টার স্টোনের খুব বেশি সঞ্চয় ছিল না, যার ফলে ওই চুক্তি মেনে চলা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ল। তিনি তখন 45 মিনিট সময় নিয়ে নিজের অন্তরার সাথে যোগ সাধন করার জন্য। তারপর তিনি মনস্থির করে 2 সপ্তাহের মধ্যে ক্যাজুয়ালিটি কোম্পানিকে বোঝালেন যে এভাবে হঠাৎ করে চুক্তি বন্ধ করে দেওয়াটা তাদের নিজেদেরই স্বার্থের পরিপন্থী। চুক্তি বন্ধ করে দেওয়ার পক্ষে ওই কোম্পানির যথেষ্ট যুক্তি থাকলেও তারা স্টোনের কথা অনুযায়ী তাদের মত পরিবর্তন করল। বলা বাহুল্য, এরপর থেকে স্টোন আবার সৌভাগ্যের পথে এগিয়ে চললেন। 1956 সালে তিনি নিজেই দুর্ঘটনা ও স্বাস্থ্য বীমা খোলার সিদ্ধান্ত নিলেন এবং তা বাস্তবায়িত করলেন। তিনি স্থির করেছিলেন ওই সালে অর্থাৎ 1956-তে তিনি $10 মিলিয়ন উপার্জন করবেন এবং তিনি ঠিক তাই করেছিলেন। সম্প্রতি আমি একথাও শুনেছি যে মিস্টার স্টোন স্থির করেছেন যে তিনি মৃত্যুর আগে $600 মিলিয়ন উপার্জন করে যাবেন। আমি জানি না কবে তার মৃত্যু হবে, কিন্তু আমি সুনিশ্চিতভাবে জানি যে মৃত্যুর পূর্বে তার এই ইচ্ছা বা লক্ষ্য পূরণ হবে এবং তার টাকার একটা বিরাট অংশ তিনি জনকল্যাণের জন্য ব্যয় করবেন। ক্লিমেন্ট স্টোন এর নাম এই তালিকার 3 নম্বর ছিল। অপর দুজন হলেন অ্যান্ড্রু কার্নেগি এবং টমাস আলভা এডিসন। 1953 সালে আমি প্রথম মিস্টার স্টোনের সাথে সাক্ষাৎ করি। এরপর থেকে আমি তার সৌভাগ্যের চূড়ায় ওঠার নাটকীয় ঘটনাগুলো জানতে পারি। তিনি প্রথম ব্যবসা শুরু করেন মাত্র $100 মূল্যমান মূলধন এবং আমার লেখা বই ভাবো এবং বড়লোক হও দিয়ে। আমার সাফল্যের দর্শনকে কাজে লাগিয়ে স্টোন যেভাবে সফল হয়েছিলেন শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি এতটাই অভিভূত হয়েছিলাম যে তিনি যখন তার বীমা সংক্রান্ত ব্যাপারে আমার সাফল্যের বিজ্ঞানকে কাজে লাগিয়ে সাহায্য করতে বললেন, আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম। আমাদের এই কাজ শেষ হতে 10 বছর সময় লেগেছিল। আমি আমার সমস্ত সময়টা স্টোনকে সাহায্য করার জন্য উৎসর্গ করেছিলাম। এই কাজটা খুব কঠিন ছিল, কিন্তু ধীরে ধীরে এটা প্রমাণিত হয়েছিল যে অ্যান্ড্রু কার্নেগির পরিচালনায় টানা 20 বছর ধরে আমরা যে রিসার্চ ফর্মুলা বের করতে পেরেছি তার দ্বারা যারা বর্তমান জীবন থেকে নিজের ইচ্ছেমতো জীবনে পৌঁছতে চায় তার প্রভূত উপকার পাবে। আমার সাথে প্রথমে যখন মিস্টার স্টোনের যোগাযোগ হয় সেই ব্যাপারটা তার কোম্পানির টপ এক্সিকিউটিভ সুনজরে দেখেননি। তাদের কাছে এটা নিছক সময় নষ্ট ছাড়া আর কিছু বলে মনে হয়নি। 500-র বেশি বুদ্ধিমান লোক তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, উত্থান পতন, ভুলভ্রান্তির মধ্য দিয়ে যে সাফল্যের দর্শন খুঁজে বের করেছেন, এক্সিকিউটিভদের তা শোনা ছিল না। 5 বছর পরে সেই এক্সিকিউটিভ একটা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আমার সাথে দেখা করেছিলেন। আমার বিস্মিত চোখের সামনেই মিস্টার স্টোন উঠে দাঁড়ালেন এবং জনসাধারণের কাছে, ভদ্রমহোদয়গণ, আমেরিকার কম্বাইন্ড ইন্স্যুরেন্স কোম্পানি এবং অলৌকিক ঘটনা ঘটিয়ে চলেছে। কিছুক্ষণ থেকে তিনি আবার বললেন, এই ঘটনা নেপোলিয়ন হিল আসার আগে কখনো ঘটেনি, কখনো সম্ভবপর হয়নি। মিস্টার স্টোনের সাথে যখন যোগাযোগ হয় তখন প্রিমিয়ামের বার্ষিক আয় ছিল $24 লক্ষ এবং মিস্টার স্টোনের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ছিল £3 লক্ষ। সেই অ্যাসোসিয়েশন আমাদের পারস্পরিক যোগাযোগ সম্পর্কে একটু একটু অসন্তোষ প্রকাশ করতে শুরু করল। তখন কোম্পানির বার্ষিক আয় £24 লক্ষ এবং মিস্টার স্টোনের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল £160 লক্ষ। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এই অ্যাসোসিয়েশন থেকে আমি কত পেয়েছিলাম। মিস্টার স্টোন যত টাকা পেয়েছিলেন তার তুলনায় আমার টাকা ছিল যৎসামান্য। আমি কিন্তু শুধুমাত্র টাকার জন্যই এই কাজটা করিনি। যে কোনো পরিমাণ টাকার অঙ্কের ক্ষেত্রেও বড় এমন একটা কিছুর জন্য আমি কাজটা করেছিলাম।
মিস্টার স্টোনের সাথে সায়েন্স অফ পার্সোনাল অ্যাচিভমেন্টের অভ্যাস করে আমি এটাই প্রমাণিত করে দিয়েছিলাম যে এই কার্যাবলীর মাধ্যমে অনেক কিছুই অসাধ্য সাধন করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তা হলো নেপোলিয়ন হিল একাডেমির প্রতিষ্ঠার ক্ষেত্রে আমি নিজেই আগ্রহী হয়ে যোগাযোগ করেছিলাম। সেটা বর্তমানে একটা বিরাট প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এখন সেখানে স্কুলের মাধ্যমে সায়েন্স অফ পার্সোনাল অ্যাচিভমেন্ট সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়েছে। সুতরাং মিস্টার স্টোনের সাথে কাজে যুক্ত থেকে এবং পারস্পরের সান্নিধ্যে এসে আমরা যা পেয়েছি এটাই তো টাকার থেকে বড় পাওয়া, অনেক বেশি পাওয়া বলে আমি মনে করি।